Hello there, brilliant minds of YouTube. Welcome to the snippet series of the basic of circuit analysis. সত্যি কথা বলতে গেলে সার্কিট অ্যানালাইসিস অনেক ভাস্ট একটা টপিক এবং আসলে সবকিছু কভার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, বাট তারপর আমরা যথাসম্ভব চেষ্টা করব যতখানি বেসিক একজন প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের, অর্থাৎ প্রাইমারি বলতে গেলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং দিক থেকে প্রাইমারি লেভেলের স্টুডেন্টকে দেওয়া উচিত, সেগুলো আমরা দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করব এবং যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে যাতে আরও ইজিলি জিনিসগুলো রিপ্রেজেন্ট করা যায়, কারণ এতে করে যেমন আপনাদের ফিউচার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক হেল্প হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার এভরিডে লাইফে জিনিসগুলো ইউজ করা হবে। তো আসুন আর দেরি না করে টপিকে চলে যাই। তো প্রথম কথা বলতে গেলে হোয়াট ইজ আ সার্কিট। এখন অনেক বইয়ে এবং অনেক গুগলের অনেক পেজে অনেক রকম ডেফিনেশনস আছে, বাট শর্টলি বলতে গেলে এবং সাধারণভাবে বলতে গেলে দ্য কম্বিনেশন অফ ডিফারেন্ট ইলেকট্রিক্যাল এলিমেন্টস লাইক ওয়ায়ার্স, ট্রেসেস, রেজিস্টার্স এটসেট্রা টু ট্রান্সফার ইলেকট্রিসিটি ইজ কল্ড আ সার্কিট। এখন সার্কিটের ক্ষেত্রে এই যে আমরা একটা ওয়ার্ড দেখলাম সেটা হচ্ছে এলিমেন্টস। এটার অর্থ কি? এলিমেন্টস আসলে দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টস, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। এখন অ্যাক্টিভ এলিমেন্টস হচ্ছে সেই সকল এলিমেন্টস যারা কোনো এনার্জি এমিট করতে পারে, ফর এক্সাম্পল ট্রানজিস্টার্স, অ্যাম্পলিফায়ার্স অথবা ভোল্টেজ সোর্সেস এরকম। এবং প্যাসিভ এলিমেন্টস হচ্ছে সেই সকল এলিমেন্টস যারা খালি এনার্জি এমিট করতে পারে না, তারা খালি এনার্জি গ্রহণ করে বা ইউজ করে, যেমন রেজিস্টার্স, ক্যাপাসিটার্স, ইন্ডাক্টার্স। এবং নিচে তিনটা ছবি আছে জাস্ট প্রাইমারিভাবে পরিচয় করে দেওয়ার জন্য। বাম সাইডের এই ছবিটা হচ্ছে একটা রেজিস্টারের, যার যদি সাধারণ সিম্বল আমরা ধরি সার্কিটের ভাষায় এরকম। ডান সাইডের যে সিম্বলটা আছে সেটা হচ্ছে একটা ট্রানজিস্টার, যার সাধারণ সিম্বল একটু কমপ্লেক্স, বাট তাও কিছুটা এইভাবে ধরে নেওয়া যায়। এবং সবার নিচে যে সিম্বলটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপাসিটার্স, যার সাধারণ সিম্বল যদি আমরা ধরি এভাবে আমরা সার্কিটের ভাষায় লিখতে পারি। এখন চলে আসুন, আসলে সার্কিট তো ডেফিনেশন শুনলাম, কি কি এলিমেন্টস নিয়ে হয় সেগুলোর বেসিক একটা ধারণা পাইলাম, বাট সার্কিট জিনিসটা আসলে বই খাতায় কীরকম দেখতে। যদি আমরা একদম সিম্পল একটা স্কেচ দিতে চাই তাহলে আমাদের এই স্কেচটা দেওয়া ছাড়া কোনো উদাহরণ নেই বলতে গেলে। এখানে এই যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, অর্থাৎ ভোল্টেজ সোর্স। উপরে এই ঢেউ খেলানোটা হচ্ছে রেজিস্টার, এবং অবশ্যই এগুলো হচ্ছে কানেক্টিং ওয়্যার্স। তো আসলে রেজিস্টারের সাধারণ সিম্বল ঠিক এরকমই, এবং ক্যাপাসিটার সহ অন্যান্য ট্রানজিস্টারের সিম্বলস কিছুটা ডিফারেন্ট হয়, বাট সবচেয়ে বেশি ডিফারেন্ট হয় যে জিনিসটা সিম্বল সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্স আসলে দুই রকম হয়ে থাকে, ডিসি ভোল্টেজ সোর্স আর হচ্ছে এসি ভোল্টেজ সোর্স। এই সিরিজের জন্য আসলে আমরা ডিসি সোর্সের উপরে ফোকাস করব, এসি সোর্সের উপর খুব একটা ফোকাস করব না, বাট ফর দ্য টাইমিং আমরা বিভিন্ন সিম্বলস জেনে রাখবো। যেমন ফর এক্সাম্পল আমাদের একদম আদি অর্থাৎ কলেজে থাকা অবস্থায় আমরা যেসব সিম্বলটা পড়েছিলাম সেটা হচ্ছে কিছুটা এরকম। এখানে আমরা ভোল্টেজ সোর্স যেমন 5 ভোল্ট বা কিছু একটা দিয়ে থাকি, বা এখন যেহেতু আমরা ইউনিভার্সিটি উঠেছি আরও অ্যাডভান্স টপিক আমরা পড়বো, তাই বিভিন্ন রকম সিম্বল দেওয়া হয়ে থাকে, যেমন এরকমভাবে দেওয়া হয়ে থাকে, অথবা আমরা এভাবেও কিছু সিম্বল দেখে থাকবো। এগুলো হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সরি ফর দ্য স্কেচ, একটু সুন্দর করে লিখি। এখন যদি আমরা এসি সোর্সের ক্ষেত্রে বলতে চাই তাহলে এসি সোর্সের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় এরকম সোর্সেস, এরকম। যেহেতু এসি সোর্স বিভিন্ন সাইন ওয়েভসে রিপ্রেজেন্ট করা হয় তাহলে তাই জন্য আমরা এরকম এসি সোর্স ইউজ করে থাকি। যদি আমরা ডিসি ভোল্টেজ সোর্সের উদাহরণ বিবেচনা করতে চাই তাহলে এটা আসলে আমাদের সব জায়গায় আছে, যেমন গাড়ির ব্যাটারি বলেন, রিমোটের ব্যাটারি বলেন, অথবা যে কোনো লেভেলের ব্যাটারি যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ সোর্স। আর এসি ভোল্টেজ সোর্স দিয়ে আসলে আমাদের ফ্যান, লাইট, এভরিথিং এলস, অর্থাৎ হাউস হোল্ডে যেসব অ্যাপ্লায়েন্সেস ইউজ হয় ওগুলো সবই আমাদের এসি সোর্স দিয়ে ইউজ হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো রেজিস্টারের একটা সাধারণ স্কেচ দেখলাম এবং ভোল্টেজ সোর্স বা বিভিন্ন এলিমেন্টস নাম শুনলাম, বাট আসলে কিভাবে আমরা ক্যালকুলেট করব যে কোথায় কারেন্ট যাচ্ছে অথবা কতটুকু কারেন্ট আমাদের দরকার বা ভোল্টেজ সোর্স কি? তো
আরেকটু বেসিক আমরা জেনে নিই, সেটা হচ্ছে যে ইউজুয়ালি সার্কিটের ক্ষেত্রে যদি কোনো ভোল্টেজ জেনারেট করা হয় তখন তার পাশে এভাবে 5V এভাবে লেখা থাকে, ভি ফর ভোল্টেজেস। যদি রেজিস্টারের কথা চিন্তা করি তাহলে আমাদের রেজিস্টারের ওহমের সিম্বল হচ্ছে এরকম, এবং সাধারণত আই দিয়ে কারেন্টের ডাইরেকশনটা ইউজ করা হয়। সো ভি ইজ ফর ভোল্টেজ, I is for current, and R is for the value of resistance. এখন প্রশ্ন হচ্ছে ভি, আই এবং আর এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক কি? সেই সম্পর্কটা আমাদেরকে প্রদান করেছেন বিজ্ঞানী ওহম, এবং এই লটা ওহমস ল নামে পৃথিবী বিখ্যাত। এবং সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে যে কোনো ইলেকট্রিসিটির ক্ষেত্রে দ্য ভেরি বেসিক ল। The Ohm law states that voltage across conducting materials is directly proportional to the current flowing through the material. অর্থাৎ voltage across a conducting material, that means V, is directly proportional to the current flowing through the material. অর্থাৎ যদি আমরা বেসিকভাবে আরেকটা সার্কিট এঁকে ফেলি, এটা যদি আমাদের ভি হয়, এটা যদি আমাদের আর হয়, এবং এটা যদি আমাদের আই হয়, তাহলে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। এখন আমার বেসিক ম্যাথস থেকে আমরা জানি যে যখন এরকম কোনো প্রপোর্শনালিটি থাকে তখন এখানে একটা কনস্ট্যান্ট এনে জিনিসটাকে সমতা বিধান করা হয়। সো আমরা এখানে দেবো ভি ইকুয়ালস টু আই আর। এখন আর এই যে কনস্ট্যান্টটা আমরা সাধারণ ইউজ করতাম, এখানে আর হচ্ছে সেই কনস্ট্যান্ট। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কোনো সার্কিটের ভিতর আরটা কনস্ট্যান্ট রেখে ভি এবং আই সারাক্ষণ সবসময় সমানুপাতিক হারে ওঠানামা করতে থাকবে। এখন জিনিসটা আসলে এভাবে বলাতে যতখানি কঠিন মনে হলো, আসলে বিষয়টা অতটা কঠিন না। যদি আমরা গ্রাফ হিসাবে দেখিয়ে থাকি তাহলে জিনিসটা আরও অনেক সুবিধার এবং ইজি হয়ে যায়। যেমন এখানে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দিলাম। এক্স অ্যাক্সিসে যদি আমি ভোল্টেজ দিই এবং ওয়াই অ্যাক্সিসে যদি আমি কারেন্ট দিই, তাহলে এক্স এবং ওয়াই অর্থাৎ কারেন্ট দিই, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন সবসময় একটা লিনিয়ার প্রোগ্রেশন হবে। এখানে যদি আমার 1 ভোল্টেজ হয় তাহলে আমার কারেন্টটা হবে 1। এখানে যদি আমার ভোল্টেজ 2 হয় এখানে আমার কারেন্টও হবে 2। এখানে যদি আমার ভোল্টেজ 3 হয় এখানে আমার কারেন্ট হয়ে থাকবে 3। এবং অবশ্যই এগুলো আরবিটারি নাম্বার, এটা কোনো এক্সপেরিমেন্টেড ভ্যালু না, জাস্ট টু শো ইউ যে কিভাবে আসলে প্রোগ্রেশনটা হয় এবং লাইক লিনিয়ার প্রপোর্শনালিটি বলতে কি হয়। এবং অবশ্যই এখানে আর ইজ কনস্ট্যান্ট। সো দিস ইজ বেসিকলি ওহমস ল, যে কোনো সার্কিটের ভিতর ভোল্টেজ এবং কারেন্ট সবসময় লিনিয়ারলি প্রপোর্শনাল হবে যতক্ষণ পর্যন্ত আমরা আর অর্থাৎ তার রেজিস্ট্যান্সকে একই সাথে আমরা আর অথবা রেজিস্ট্যান্সকে আমরা কনস্ট্যান্ট ধরে রাখি। এখন এই প্রত্যেকটা তো আমরা ভ্যারিয়েবল ধরলাম, আরটাকে ফর দ্য টাইমে আমরা কনস্ট্যান্ট ধরলাম, বাট এদের ইউনিট কি, অর্থাৎ এসআই ইউনিট, পরিমাপের একক কি? সো ফর ভোল্টেজ এটা কোয়াইট সিম্পল। ভোল্টেজের জন্য আসলে জিনিসটা ভোল্ট, এটা কিছুটা আসলে নাম শুনলেই বোঝা যায়। আর এর জন্য জিনিসটা ওহম এবং তার সিম্বল হচ্ছে এরকম। আর আই হচ্ছে আয়ের জন্য জিনিসটা অ্যাম্পিয়ার এবং তার সিম্বল হচ্ছে এ। সো ফর ভোল্টেজ it's volt, for resistance it's ohm, and for current it's ampere. এখন ভোল্ট, ওহম এবং অ্যাম্পিয়ারের মধ্যে যে রিলেশনটা, সেটাকেই আসলে আমরা অন্য ভাষায় ওহমস ল অর্থাৎ ভি ইকুয়ালস টু আই আর ধরে রাখি। এখন আর হচ্ছে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট মানা গেল ফর দ্য সেক অফ ম্যাথমেটিক্স, বাট আর তো আসলে ডিফারেন্ট অকেশন ডিফারেন্ট রকম হবে। যেমন আমি যদি কোনো একটা ল্যাবে যাই তাহলে ওখানে অবশ্যই আমরা বিভিন্ন ভ্যালুর রেজিস্ট্যান্স পাবো। যেমন কোনো কোনো রেজিস্ট্যান্স থাকবে 100 ওহম, কোনো কোনো রেজিস্ট্যান্স থাকবে 1 কিলো ওহম, অথবা কোনো কোনো রেজিস্ট্যান্স থাকবে 10 কিলো ওহম, এটসেট্রা এটসেট্রা। দেয়ার আর ডিফারেন্ট এক্সাম্পলস অল ওভার। বিভিন্ন রেজিস্ট্যান্সের হবে। তো এই রেজিস্ট্যান্সটা আসলে আমরা কীভাবে পরিমাপ করে থাকি, অর্থাৎ হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর?
তো আর এর ভ্যালু ক্যালকুলেশন আসলে যদি আমরা ল্যাবে করতে যাই তাহলে মাল্টিমিটার ধরে অনেক ইজিলি করা যায়, অথবা কালার কোড একটা সিকোয়েন্স আছে। বাট যদি ফিজিক্সের ভাষায় বলতে যাই তাহলে আর ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা আছে, অ্যান্ড দ্যাট ফর্মুলা ইজ আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখন রো কি, এল কি, অথবা এ কি, ইন্টারের ফিজিক্সে অনেক সময় এই জিনিসটা ইউজ করা হয়ে থাকে, বাট অবশ্যই একটু ব্রাশ আপ করে নিতে কোনো সমস্যা নাই। রো ইজ দ্য এলিমেন্ট রেজিস্ট্যান্স, সরি রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি। এই ভ্যালুটা টোটাল ডিপেন্ড করে কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে। অর্থাৎ আমি যে ল্যাবে এই ধরনের একটা রেজিস্ট্যান্স নিব, যদি আমরা একটু উপরে যাই তাহলে একটা ছবি আছে, সেটা হচ্ছে যে এই ধরনের যে আমি একটা রেজিস্ট্যান্স নিব, এটার ভিতরে ম্যাটেরিয়াল কি ইউজড হবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম ম্যাটেরিয়াল ইউজ হয়ে থাকে, কোনো সময় সিরামিক, কোনো কোনো সময় এটা আসলে ল্যাবের উপর ডিপেন্ড করে। বিভিন্ন আপনার যদি গুগল করেন কোনোভাবে তাহলে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ডেটা শিটস আর দেয়ার, হ্যাঁ, যে কীভাবে ম্যাটেরিয়ালের উপর রেজিস্টিভিটি ডিপেন্ড করে। এর হচ্ছে আমার দ্য লেন্থ, অর্থাৎ দ্য লেন্থ অফ দ্য রেজিস্ট্যান্স। এখন যদি আমরা এতটুকু একটা রেজিস্ট্যান্স নিয়ে থাকি, অর্থাৎ উপরে ছবির মতো করে, তাহলে এখানে অনেক ক্ষেত্রেই লেন্থটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু যদি আমরা প্রফেশনাল রিজনস বা প্র্যাকটিক্যাল রিজনসের কথা চিন্তা করি, যেমন ঢাকা শহর থেকে অন্যান্য কোথাও বিদ্যুৎ ট্রান্সফারের জন্য, অথবা ওই পাওয়ার স্টেশন থেকে ঢাকাতে বিদ্যুৎ আসবে, তো তখন ওখানে অবশ্যই ট্রান্সমিশন লাইন দিয়ে আসবে। এবং যেহেতু ট্রান্সমিশন লাইন কপার বলেন বা অন্য যে কোনো ম্যাটেরিয়ালই বলেন, তার একটা অবশ্যই ইন্টারনাল রেজিস্টিভিটি আছে, এবং সেই রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনের জন্য আসলে আমাদের এই ফর্মুলাটা দরকার হয়, আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো সেই ক্ষেত্রে আমাদের লেন্থ অবশ্যই ম্যাটার করবে। যত বেশি লেন্থ বাড়বে আমাদের রেজিস্ট্যান্স তত বেশি বাড়তে থাকবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা লিনিয়ারলি প্রপোর্শনাল, অ্যান্ড এ equals to cross sectional area, meaning pi r square. R is the radius. আমরা সবসময় তারকে গোল হিসাবেই দেখে থাকি ফর মোস্ট অফ দ্য কেসেস, এক্সেপ্ট ফর দ্য লাইক রিয়েলি মডার্ন ফ্ল্যাট কেবলস, ইয়ারফোনস বা অন্যান্য কোনো জায়গায় যেগুলো ইউজ করা হয়। ওই এক্সেপশনাল কেসেসগুলো ছাড়া যে কোনো ট্রান্সমিশন লাইনের জন্য আমরা সবসময় তারকে গোল হিসাবেই দেখে থাকি। তো যদি একটা তার অবশ্যই গোল হয়ে থাকে, তার একটা অবশ্যই রেডিয়াস থাকবে। এই রেডিয়াসটার সাথে আমাদের রেজিস্ট্যান্সের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমাদের রেডিয়াস যত বাড়বে আমাদের রেজিস্ট্যান্স তত কমতে থাকবে। যদি আমরা আবার এখানে লিখি বোঝার সুবিধার জন্য, আমাদের এখানে ভেঙে লিখলাম পাই আর স্কোয়ার, অর্থাৎ আমাদের আর এর ভ্যালু যদি বাড়তে থাকে, যেহেতু আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল, তো আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু তত কমতে থাকবে। This is the basic formula of how to calculate the resistance of any wire or any elements. This is the basic physics formula derived from physics. এখন আমার কথা হচ্ছে যে আমরা যে এত কিছু করলাম, হ্যাঁ, আমরা আর বের করলাম, এ বের করলাম, ভি বের করলাম, এ না অ্যাকচুয়ালি আই বের করলাম, এটা দিয়ে আমাদের কাজটা কি? তো মেইনলি যে জিনিসটা আমাদের আশেপাশে তাকালে দেখা যায় যে ইলেকট্রিসিটি আমাদের বাসায় আসে, বাসায় আসার পর আমরা ফ্যান চালাই। ইলেকট্রিসিটি এক প্রকারের শক্তি, এবং শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমার ফ্যান চালায় জিনিসটাকে এয়ার এনার্জিতে কনভার্ট করতেছি, এরোডাইনামিক্সের অনেক এনার্জি ব্যাপার স্যাপার, এগুলো অবশ্যই হায়ার অর্ডার মেকানিক্সের ক্ষেত্রে যায়। তো ওই দিন আগে আমরা সিম্পল টার্মসে দেখতে গেলে আমরা ইলেকট্রিক এনার্জিটাকে বিভিন্ন এনার্জিতে কনভার্ট করতেছি। তো এটাই আসল অ্যাপ্লিকেশন। যদি আমরা ধরতে যাই যে ইলেকট্রিসিটির কারণটা কি, আমরা মানে ইলেকট্রিসিটি ট্রান্সফারের লক্ষ্যটা কি, যে ইলেকট্রিসিটি আমাদের এখানে আসবে, আমরা এটাকে অন্য এনার্জিতে কনভার্ট করব। সো দ্য মেইন পারপাস ইজ টু ক্যালকুলেট দ্য এনার্জি অর দ্য পাওয়ার। নাও হোয়াটস দ্য ফর্মুলা ফ্রম দ্যাট? বেসিকলি বলতে গেলে পি যদি আমরা ধরি পাওয়ার, তাহলে এটা অনেক সহজ একটা সূত্র ধরা যায়, পি ইকুয়ালস টু ভি আই, অর্থাৎ ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এবং পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। এখন আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আই আর। তো আমি আবার আই আর বসাই, তাহলে আই স্কোয়ার আর, অর্থাৎ অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স। অথবা আমি যদি এভাবেও ধরি যে ভি ইকুয়ালস টু আই আর, দেন আই ইকুয়ালস টু ভি বাই আর। তো যদি আমি তাহা বসাই, তখন দেখা যায় যে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর,
উপরে হচ্ছে আমার ভোল্ট স্কোয়ার, নিচে হচ্ছে আমার রেজিস্ট্যান্স। This is one of the main application of vehicles to IR. আরও অনেক অনেক আসলে অ্যাপ্লিকেশান আছে এবং থ্রু আউট দ্য হোল ক্যারিয়ারই মানুষ ভেহিকলস আইআর নিয়ে কাজ করে থাকে। বাট আসলে আমার যদি কোনো ডিভাইসের ভোল্ট এবং কারেন্ট জেনে থাকি, তাহলে এটা কতখানি পাওয়ার আমাদের খাবে এটা আমি হিসাব করতে পারি। যেমন অনেক সময় দেখা যায় যে মোবাইলের চার্জারের ক্ষেত্রে ওদের গায়ে ছোট করে লেখা থাকে যে এত অ্যাম্পিয়ার এত ভোল্ট, তো দুইটা গুণ দিলেই আমরা দেখতে পাবো যে এটা আসলে কত ওয়াট পাওয়ার খায়। এবং আমাদের ইলেকট্রিসিটি বিলের সাথে যত ইউনিট, বিভিন্ন ঢাকা শহর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউনিটের দাম দেখা যায়। ঢাকা শহরে একরকম, বাইরে অন্যরকম, বা ইউনিটের যে প্রাইসের যে ডিফারেন্সটা আছে ওইটাতে যদি আমরা গুণ করে থাকি পার ইউনিট, তখন আমরা আসলে আমাদের ইলেকট্রিসিটি কীরকম বিল উঠবে সেটা ক্যালকুলেট করতে পারবো। যেমন কোনো মোবাইলের চার্জারের গায়ে যদি এরকম লেখা থাকে যে 120 ভোল্ট অ্যান্ড রানস উইথ 2 অ্যাম্পিয়ার্স, তখন আমরা পাওয়ার পাবো হচ্ছে পিক ইকুয়ালস টু VI। ভি হচ্ছে আমাদের 120 এবং আই হচ্ছে 2, তাহলে আমাদের 224 ওয়াটের চার্জার আমাদের মোবাইল সহ যে কোনো ক্ষেত্রে, যে অ্যাপ্লায়েন্সই হোক আপনি সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। This is the overview brush up of the Ohm's law and Ampere's law. Ohm's law, not Ampere's law. Ampere's law পরের ব্যাপার। সামনে আরো ইনশাআল্লাহ অনেক টিউটোরিয়ালস আসবে, তখন আমরা ওহমস ল থেকে আরো ধীরে ধীরে আরো সার্কিটে অনেক থিওরিতে ঢুকে যাব, যেমন কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল। বাট দিস ইজ ফর ইট টুডে।